Assalamu alaikum everyone. Welcome to the 20th lecture of Classics and Translation in 4224. আজকে আমাদের ক্লাসটা মূলত দুটা পার্টে হবে। ফার্স্ট পার্টে আমরা ভার্জিলের ইনিয়েড এটার একটা ফাইনাল র্যাপ আপ দেওয়ার চেষ্টা করব এবং তারপর আমরা গ্রুপ ডিসকাশনে চলে যাব as we have already talked about. তাহলে আমরা গত ক্লাসে বুক 10 এর উপর আলোচনা শেষ করেছিলাম, যেখানে আমরা প্যালাসের মৃত্যু দেখতে পাই। টার্নাস যখন প্যালাসকে হত্যা করে তারপর ইনিয়াসের মধ্যে কি পরিবর্তন আমরা লক্ষ্য করি সেটা নিয়ে আলোচনা করেছি। পেট্রোক্লাসের মৃত্যুর পর অ্যাকিলিস যেমন আচরণ করতে থাকে ঠিক অনেকটা সেরকমই আচরণ করছিল প্যালাসের মৃত্যুর পর ইনিয়াস। বুক 11-এ আমরা আমাদের মূল যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ব্যারিয়াল অফ প্যালাস, প্যালাসকে দাফন করা হয়, তাকে সমাধিস্থ করা হয়। বুক 12-এ সিঙ্গেল কমব্যাট অ্যারেঞ্জড, টার্নাসের সাথে ইনিয়াসের দ্বৈরথ হবে, দ্বন্দ্বযুদ্ধ হবে এবং যুদ্ধে টার্নাস ইনিয়াসের সামনে দাঁড়াতে পারে না, ঠিক যেভাবে হেক্টর অ্যাকিলিসের সামনে কোনোভাবেই পেরে উঠছিল না। তেমন হেক্টর যেমন অ্যাকিলিসের সাথে কোনোভাবেই মানে সমানে সমানে যে লড়াই হবে সেটা কিন্তু হয়নি অ্যাকিলিসের সাথে হেক্টরের। অনেকটা তারই প্রতিফলন আমরা পাই যখন ইনিয়াস আর টার্নাস মুখোমুখি হয়। টার্নাস কোনোভাবেই ইনিয়াসের সেই ক্রোধ মানে মনস্ট্রসিটির সামনে দাঁড়াতে পারে না। ইনিয়াস সে কখনোই এত ভয়ঙ্কর ভাবে আমাদের সামনে হাজির হয়নি। এর আগে ইনিয়াসকে আমরা যেভাবে চিনেছি, বুক 12 এর ইনিয়াস বুক 10 থেকেই শুরু হয়েছে। বুক 10 থেকে ইনিয়াস যেভাবে বদলে গেল, একটা মানুষ যেভাবে বদলে যেতে পারে, ইনিয়াসকে আমরা যেভাবে যেমন নরম স্বভাবের মানুষ পেয়েছি, খুবই ভদ্র, অমায়িক, ধার্মিক, কিন্তু শেষের দিকে সে ইনিয়াস এমন ভাবে বদলে যায়, এটা আসলে আমাদের কাছে অনেকটাই অনাকাঙ্ক্ষিত। সিঙ্গেল কমব্যাট অ্যারেঞ্জড, তারপর ট্রোজান অ্যাটাক দ্য সিটি, ইন সিঙ্গেল কমব্যাট এনিয়াস কিলস টার্নাস, এনিয়াস টার্নাসকে হত্যা করে। এখন এনিয়াস যখন টার্নাসকে হত্যা করছে এটা নিয়ে অনেক বিবাদ আছে, অনেক বক্তব্য, অনেক বিতর্ক আছে। টার্নাসের যে মৃত্যু, টার্নাসের মৃত্যুটাকে অনেকেই ট্র্যাজেডি বলে করে উল্লেখ করে। যেমন জে বি গাস্টাং, তার একটা আর্টিকেল আছে দ্য ট্র্যাজেডি অফ টার্নাস, দ্য ট্র্যাজেডি অফ টার্নাস, টার্নাসের মৃত্যুটাকে গাস্টাং ট্র্যাজেডি বলে আখ্যায়িত করছেন। তিনি শুরুর দিকে বলেছেন, আমি একটু বড় করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। The Turnus episode in Virgil is a tragedy in its own right. টার্নাসের কপালে যেটা ঘটে এটা অনেকেই ট্র্যাজেডি বলে আখ্যায়িত করে। A tragedy in the proper sense of the term, মানে একদম ক্লাসিক যে ট্র্যাজেডির সংজ্ঞা সেখানে এখানে কিন্তু ঘটছে। অ্যারিস্টটল তার পোয়েটিক্সে যেটা বলেছিলেন যে পারসন ফ্রম হাই অ্যারিস্টোক্রেটিক অ্যান্ড রেসপেক্টেবল ব্যাকগ্রাউন্ড suffers catastrophe, ultimate doom because of his personal weakness in character. এখানে টার্নাসেরও তার নিজের কিছু দুর্বলতার কারণে এবং একই সাথে ফেট তার কারণে from high respectable background টার্নাস falls into catastrophe. সব দিক থেকেই টার্নাসের মৃত্যুটাকে ট্র্যাজিক ডেথ বলা যেতে পারে এবং এটা নিয়ে অনেক আলোচনা আছে, অনেক ডিসকাশন আছে যে ট্র্যাজিক পিটি অ্যান্ড ফিয়ার ইন ইনিয়েট, এই বিষয়ে যদি আমরা একমত হতে পারি তাহলে টার্নাসের মৃত্যুটাকে আমরা ট্র্যাজেডি বলতে পারি। অনেকেই আবার বলবেন যে টার্নাস এখানে তো ওর সম্পূর্ণ দোষ ছিল না, এটা তো ডাইডোর, মানে ডাইডোর ক্ষেত্রে যেটা ঘটেছিল সেটাই ঘটছে। ডাইডো যেমন তার করুণ পরিণতির জন্য সে কিন্তু একা দায়ী ছিল না, তার পেছনে ভিনাসও দায়ী ছিল। এক্ষেত্রে এটা আমরা টার্নাসের ক্ষেত্রেও বলতে পারি যে টার্নাসের যে ট্র্যাজেডি
টার্নাসের ট্র্যাজেডি, এটা টার্নাসের মধ্যে কৃত্রিমভাবে ওর মধ্যে যুদ্ধের আগুন জ্বালিয়ে দিয়েছিল, বিদ্বেষের আগুন জ্বালিয়ে দিয়েছিল। এনিয়াস চাইলেও টার্নাসকে মুক্তি দিতে পারতো, তাকে ছেড়ে দিতে পারতো, কিন্তু সে আসলে ছেড়ে দেয়নি, মুক্তি দেয়নি। এবং সেটা নিয়েই হচ্ছে কথাটা, সেটা নিয়েই মানে কথা। It should be made clear at the outset of that expression tragedy in its own right implies that the drama can be extracted from book 7 to book 12 Aeneas and appreciated as such. Virgil did not write drama. ভার্জিল কিন্তু এটা নাটক হিসেবে উপস্থাপন করেননি, এটা আমরা এটা জানি, এটা we have already studied it as an epic drama. আমরা যদি ডাইডোর সাথে টার্নাসের তুলনামূলক আলোচনা করি, ডাইডোর সাথে তুলনামূলক আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে ডাইডো plays a role in the first 4 book of the epic similar to that which Turnus plays at the end. শেষের দিকে টার্নার্স যে ভূমিকাটা পালন করেছে তার সাথে আমরা ডাইডোর একটা সিমিলারিটি খুঁজে পাই। ডাইডো ছিল প্রথম দিকে বুক 1 2 3 4 এই চারটাতে, টার্নাস শেষের দিকে, শেষের বুকগুলোতে যেরকম ভূমিকা পালন করছে, ডাইডো এবং টার্নাস এই দুজনের মধ্যে আমরা বেশ কিছু সিমিলারিটি দেখতে পাই। ডাইডোর ক্ষেত্রে আমরা যেটা দেখি, she is a figure of passion and volatility, qualities that contrast with Aeneas's order and control. এনিয়াসের চরিত্রে আমরা যদি এই ওর যে রেটিসেন্স, ওর যে সংযম, অর্ডার এন্ড কন্ট্রোল, এটাকে যদি আমরা গুরুত্ব দেই, আর ডাইডোর ক্ষেত্রে ছিল প্যাশন অ্যান্ড ভোলাটিলিটি, ও ছিল আনস্টেবল একটা ক্যারেক্টার, ও নিজের প্যাশনকে কন্ট্রোল করতে ব্যর্থ হয়। ডাইডো খুবই মানে ভোলাটাইল একটা ক্যারেক্টার ছিল, আনস্টেবল একটা ক্যারেক্টার ছিল, সে তার কোনোভাবেই নিজের প্যাশনকে কন্ট্রোল করতে পারেনি। এবং ভার্জিল কিন্তু বারবার এখানে ফোকাস করেছেন যে ডাইডো কেন ব্যর্থ হয়েছে তার জীবনে। ডাইডো ফেইলড বিকজ শি কুড নট কন্ট্রোল হার প্যাশন। অন্যদিকে এনিয়াস কেন সফল হয়েছে, কারণ এনিয়াস সাকসিডেড টু কন্ট্রোল হিমসেলফ। এনিয়াস নিজেকে সামলাতে পেরেছিল। এই একই ঘটনা ঘটেছে হচ্ছে টার্নাসের ক্ষেত্রে। টার্নাসের বেলায় টার্নাসের ক্যারেক্টারটা যদি আমরা একটু দেখি, যে টার্নাস ইজ অ্যাকচুয়ালি আ কাউন্টার পার্ট টু ডাইডো। এই ইটালিতে আসার পূর্বে ডাইডো যে পার্টটা ছিল, ডাইডো যে কাজটা করে গেছে, অনেকটা টার্নাস তেমন কাজই করেছে। টার্নাস another of Juno's proteges who must eventually perish in order for Aeneas to fulfill his destiny. জুনো ডাইডোকে যেমন সাপোর্ট করেছিল, একইভাবে সে টার্নাসকেও সাপোর্ট করেছে। এবং ডাইডো এবং টার্নাস এরা যতক্ষণ পর্যন্ত পটভূমিতে আছে ততক্ষণ পর্যন্ত এনিয়াস কিন্তু তার ডেস্টিনি ফুলফিল করতে পারবে না। মানে এনিয়াসকে যদি তার ডেস্টিনি ফুলফিল করতে হয়, তাহলে এই দুইজনকে সাফার করতে হবে, এই দুইজনকে ধ্বংস হয়ে যেতে হবে। টার্নাস এন্ড ডাইডো, দে মাস্ট perish in order for Aeneas to succeed. এনিয়াসকে সফল হতে হলে এই দুইজনকে ব্যর্থ হতে হবে। মানে ফেইটের ইকুয়েশনটা এইভাবে তৈরি। জুনো যেহেতু ফেইটের বিরুদ্ধে চলে যাচ্ছে, অর্থাৎ ফেইট যাদেরকে সাপোর্ট করবে এরা সবাই হেরে যাবে। ইকুয়েশনের একদিকে আছে হচ্ছে এনিয়াস, আরেকদিকে আছে হচ্ছে টার্নাস। একদিকে আছে এনিয়াস, আরেকদিকে ডাইডো। ডাইডো যদি জিতে যায় তাহলে এনিয়াস হেরে যাবে, টার্নাস যদি জিতে যায় তাহলে ইনিয়াস হেরে যাবে। ইকুয়েশনটা এইভাবে তৈরি হয়েছে। এখন যেহেতু জুনো ফেইটের বিপরীতে, অতএব ফেইট যেহেতু ডিসাইডেড করে ফেলেছে যে ইনিয়াস উইল সাকসিড, অতএব ইনিয়াসের বিপক্ষে যারা যারা দাঁড়াবে তারা সবাই ধ্বংস হয়ে যাবে। তাহলে ইনিয়াস ভেরি লাকি আমরা বলে এসেছি। ইনিয়াস সব দিক থেকে ইনিয়াসকে আমরা বলেছি খুবই ভাগ্যবান। এনিয়াসের এই যে খুবই ভাগ্য, এটা ভাগ্য, এই ভাগ্যটা কোথা থেকে আসলো?
It is actually transferred from Dido's and Turnus's luck. এনিয়াস ততটাই লাকি, ডাইডো এবং টার্নাস যতটা আনলাকি। মানে লাক দেয়ার ইজ এ লিমিটেড এন্টিটি। কেউ যদি অনেক বেশি লাকি হয়ে যায়, তার মানে বুঝতে পারবেন যে কেউ ইনিয়াসের এই লাকটা অ্যাকচুয়ালি ইট ইজ ট্রান্সফার্ড ফ্রম ডাইডোজ এন্ড টার্নাসেস লাক। ডাইডো এবং টার্নাস তাদের যে ভাগ্যটা, সেই ভাগ্যটা অ্যাকচুয়ালি Aeneas is blessed with their luck. Aeneas is very lucky. Why? Because Turnus and Dido, they are very, very unlucky. কিভাবে তারা কেন আনলাকি? Dido is undone by her romantic desire. Dido তার প্যাশনটাকে কন্ট্রোল করতে পারেনি। Dido failed to control তার মধ্যে এই যে তার রোমান্টিক ডিজায়ার, এটা তার মধ্যে কে ঢুকিয়েছে? ইট ইজ অ্যাকচুয়ালি ইনজেক্টেড বাই ভিনাস থ্রু কিউপিড। কিউপিডের মাধ্যমে ভিনাস ডাইডোর মধ্যে সেই রোমান্টিক ডিজায়ারটা প্রবেশ করেছে, এবং মূলত এই রোমান্টিক ডিজায়ারের জন্যই কিন্তু ডাইডোর ধ্বংসটা। আর টার্নাসের মধ্যে এই আনরিলেন্টিক রেজ এন্ড প্রাইড, এই যে বলছে টার্নাস ইজ আনডান বাই হিজ আনরিলেন্টিক রেজ এন্ড প্রাইড, তার মধ্যে এই যে মানে সে রাগকে কন্ট্রোল করতে পারছে না। রেজ এন্ড প্রাইড, রেজ ক্রোশ, আক্রোশ, ক্রোধ, এই রেজ, প্রাইড আর অহংকার, এই দুটো তার মধ্যে কেন? কারণ হি ইজ অ্যাকচুয়ালি ইনজেক্টেড বাই জুনো টু অ্যালেক্টো। অ্যালেক্টোর মাধ্যমে জুনো তার মধ্যে এই আনরিলেন্টিং রেজ এন্ড প্রাইডটাকে ইনজেক্ট করে দিয়েছে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি দে আর পনস, তারা আসলে পাপেট। Dido is Venus's puppet, Turnus is Juno's puppet. ভিনাস ডাইডোর মধ্যে রোমান্টিক ডিজায়ার ইনজেক্ট করে দিয়েছে, আর টার্নাসের মধ্যে জুনো আনরিলেন্টিং রেজ এন্ড প্রাইড এটা ইনজেক্ট করে দিয়েছে, এবং দে আর টোটালি ডিফিটেড। এটার কারণে তারা কিন্তু হেরে যাচ্ছে, ওইদিকে ডাইডো হেরে যাচ্ছে, টার্নাসও হেরে যাচ্ছে। এখন বারবার বারবার আমরা বলছি যে লাস্ট যে অ্যাকশনটা নিয়েছিল এনিয়াস, এটার প্রয়োজন ছিল না, ইট ওয়াজ আননেসেসারি। এনিয়াস যে ডিসিশনটা নেয়, আসলেও তো তখন এনিয়াস ফেইলড টু কন্ট্রোল হিজ অ্যাঙ্গার। টার্নাসকে সে ক্ষমা করে প্রায় দিচ্ছিল, যখন দেখে টার্নাসের গায়ে প্যালাসের সেই বেল্ট, তখন আর নিজেকে সে কন্ট্রোল করতে পারেনি। টার্নাস কিলস। এটা আমরা ওই মূল টেক্সটে না গিয়ে আমরা যদি লাইন ওয়াইজ সামারিতে যাই, এই যে লাস্টে এই যে লাইন নাম্বার 887, এখানে এনিয়াস টার্নাস তারা মুখোমুখি। এনিয়াস প্রথমে টার্নাসকে থ্রেট দিচ্ছে। আসলে ওই মুহূর্তে এনিয়াস যতটা অ্যাংরি, যতটা রাগান্বিত, আসলে পুরো এপিকে আমরা এনিয়াসকে এত বেশি আক্রমণাত্মক দেখিনি। প্যালাসের মৃত্যুর পর এনিয়াস অনেক বেশি অ্যাগ্রেসিভ আচরণ করছে, অনেক বেশি রাগান্বিত। যদিও অ্যাকিলিসের মতো অতটা না, তারপরেও যেহেতু এনিয়াসকে আমরা সবসময় একটু সফট পার্সোনালিটি হিসেবে দেখেছি, অতএব প্যালাসের মৃত্যুর পর এনিয়াস যে আচরণটা করছে সেটা কিন্তু সত্যি আমাদের কাছে অনেক বেশি অড লাগছে। মানে এনিয়াসের পার্সোনালিটির সাথে যাচ্ছে না, সে যে আচরণটা করছে এটা আসলে তার পার্সোনালিটির সাথে যাচ্ছে না। কিন্তু এনিয়াস থ্রেটেন্স টার্নাস, টার্নাস কি রিপ্লাই করছে? টার্নাস রিপ্লাইজ দ্যাট হি ইজ নট অ্যাফ্রেড অফ এনিয়াস, অনলি অফ দ্য গডস। এই জায়গায় টার্নাস বলছে যে টার্নাস সে এনিয়াসকে ভয় পাচ্ছে, সে এনিয়াসের প্রতি তার কোনো ভয় নেই, সে শুধুমাত্র হি অনলি ফিয়ার্স দ্য গডস। তার মানে টার্নাস কিন্তু এই জায়গায় সে কিন্তু রিলিজিয়াসনেস, তার রিলিজিয়াসনেসটাকে কিন্তু এস্টাবলিশ করার চেষ্টা করছে। টার্নাস বলছে যে হি ইজ অ্যাফ্রেড অফ দ্য গডস। হি ট্রাইজ টু থ্রো আ হিউজ রক অ্যাট এনিয়াস। টার্নাস প্রথম অ্যাটাক করার চেষ্টাটা করে। টার্নাস ট্রাইজ টু থ্রো আ হিউজ রক অ্যাট এনিয়াস। এনিয়াসের দিকে বেশ বড়সড় একটা পাথর সে নিক্ষেপ করে, চেষ্টা করে, আসলে সে হি ট্রাইজ টু থ্রো, সে চেষ্টা করে একটা পাথর নিক্ষেপ করার জন্য,
but his strength fails him. He is like a man in the dream. স্বপ্নের মধ্যে আমরা যেমন অনেকটা দুর্বল অনুভব করি, স্বপ্নের মধ্যে আমরা কিন্তু আমাদের পুরো শারীরিক শক্তিটা কিন্তু প্রয়োগ করতে পারি না। বিকজ ইন ড্রিম our body is asleep, our brain is only awake. আমরা কিন্তু আমার শরীরটাকে কন্ট্রোল করতে পারি না। টার্নাস তার শরীরটাকে কন্ট্রোল করতে পারছে না। টার্নাস is failing to control his body. কেন? Because fate is against. টার্নাস সফল হবে না। It is already decided. Aeneas hurls his spear and wounds Turnus in the thigh. ইনিয়াসের আক্রমণ সফল হয়। ইনিয়াস hurls his spear and wounds Turnus in the thigh. এমনভাবে টার্নাসের উরুতে আঘাত করে যে টার্নাসের পক্ষে আর দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না। টার্নাস begs for mercy. টার্নাস তখন মানে মার্সি, টার্নাস ওকে বলছে যে ইয়েস ইউ হ্যাভ ওয়ান, তুমি জিতে গেছো। এনিয়াসকে মানে স্বীকার করে, এনিয়াসের কাছে সারেন্ডার করে যে ইউ হ্যাভ ওয়ান। And Aeneas in the point of granting it, এনিয়াস কিন্তু প্রায় ওকে ক্ষমা করে দিতে যাবে। টার্নাস ওর কাছে ক্ষমা চাচ্ছে, এনিয়াসও ক্ষমা করে দেবে। When he catches the sight of the belt of Pallas, যখন এনিয়াস দেখতে পায় যে টার্নাস সেই প্যালাসের বেল্টটা পরে আছে, ওর যে সোল্ড বেল্ট সেটা পরে আছে, বেল্ট অফ প্যালাস which টার্নাস is wearing, সেটা দেখার পর আর এনিয়াস নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে না, সে ব্যর্থ হয়। In fury and anger he kills his suppliant enemy. মানে নিচে পড়ে আছে টার্নাস, একদম আহত, তার পক্ষে কোন রকম অ্যাকশনে যাওয়া সম্ভব না, কিন্তু তারপরেও তাকে ইনিয়াস হত্যা করে। টার্নাসের ওই রকম সামর্থ্য ছিল না অ্যাকচুয়ালি ইনিয়াসের ক্ষতি করার, কিন্তু ইনিয়াস টার্নাসকে আর ক্ষমা করে না। টার্নাস ইজ কিলড বাই ইনিয়াস। এখন নর্মালি মানে বিভিন্ন ট্র্যাডিশনাল সিনেমার ক্ষেত্রে আমরা কি দেখি, যে যখনই মানে ভিলেন হেরে যাচ্ছে, হিরো তাকে মেরে ফেলবে, তখন ভিলেন ক্ষমা চায়, হিরো ক্ষমা করে পিছনে হটে, তখন হয়তো ভিলেন বিট্রে করার চেষ্টা করে, তখন হিরো ইজ অলরেডি প্রিপেয়ার্ড, হিরো কিলস ভিলেন। মানে তখন কিন্তু আমাদের হিরোর প্রতি সিম্প্যাথিটা স্টিল কাজ করে, যে হি ওয়াজ অ্যাবাউট টু বি বিট্রেড বাই ভিলেন, ভিলেন তো মিথ্যা বলেছিল, ভিলেন তো আসলে সারেন্ডার করেনি, কিন্তু এই জায়গায় ঘটনাটা তা ঘটেই না। মানে টার্নাস মানে সে প্রতিশোধ নেওয়ার কোনো সুযোগই সে পায় না। এবং ইনিয়াস যদি টার্নাসকে ক্ষমা করত, তাহলে কিন্তু ইনিয়াসের প্রতি আমাদের অন্যতম একটা শ্রদ্ধাবোধ কাজ করত। ইনিয়াস টার্নাসকে ক্ষমা করতে পারেনি। টার্নাস, যে টার্নাস ছিল একেবারেই মর্টাল ইনজিউরড, একদম মাটিতে পড়েছিল, তার পক্ষে কোনো কিছু করা পসিবল ছিল না। ইনিয়াস টার্নাসকে ক্ষমা করতে ব্যর্থ হয়। বিষয়টা ভালো করে লক্ষ্য করেন, ইটস ভেরি সিরিয়াস। ইনিয়াস টার্নাসকে ক্ষমা করতে ব্যর্থ হয়, বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। তাহলে কি যেই লিডার ক্ষমা করতে জানে না, সে কি করে একজন সফল নেতা হবে? ইনিয়াস কি শেষ পর্যন্ত কি প্রতিষ্ঠা করতে পেরেছেন? ইনিয়াস তার যে শেষ কাজটা, মানে আমাদের এপিকের যে লাস্ট অ্যাকশনটা, এটা কিন্তু মোটেও একটা হিরোইক অ্যাকশন না। মানে এনিয়াস at the last moment could not control his emotion. এনিয়াস কিন্তু তার ইমোশনকে কন্ট্রোল করতে পারছে না। He fails to control his emotion. তাহলে ভার্জিল এনিয়াসকে কিভাবে ফুটিয়ে মানে তুলে ধরলেন আমাদের সামনে? এনিয়াস কি আমাদের রোল মডেল হওয়ার যোগ্য কিনা, এটা নিয়ে হচ্ছে আমাদের নেক্সট কথা। ইজ হি a real hero or not? এটা নিয়ে জেনা কাইল Aeneas as role model. Aeneas as role model. এই আর্টিকেলে জেনা কাইলি
কি কি বলেছেন আমরা একটু সংক্ষেপে দেখার চেষ্টা করি। In approximately the year 13 BC, একটু বড় করা যাবে না। In approximately the year 30 BC, খ্রিস্টপূর্ব 30 সালে, the author Virgil was commissioned by Emperor Augustus Caesar. এটা আমরা অলরেডি জানি যে অগাস্টাস সম্রাট, রোমান সম্রাট অগাস্টাস ভার্জিলকে বাধ্য করেছিলেন to write a work of glorifying him and legitimizing his role as emperor. রোমান সাম্রাজ্যকে গৌরবান্বিত করা, অগাস্টাসকে গ্লোরিফাই করা এবং তার সমগ্র কার্যক্রমকে, সম্রাট হিসেবে তার সমস্ত কাজকে জাস্টিফাই করা, লেজিটিমাইজ করা, এটাই ছিল উদ্দেশ্য। রেজাল্ট অফ দ্যাট কমিশন, সেটারই ফলাফল হচ্ছে মহাকাব্য ইনিয়াড। It is the story of a seemingly virtuous man, ভালো করে খেয়াল করেন, a story of a seemingly virtuous man, মানে আপাত দৃষ্টিতে একজন ধার্মিক মানুষ, seemingly virtuous, not a virtuous man indeed, প্রকৃত ধার্মিক না, seemingly virtuous man, মানে ইনিয়াসকে ভার্জিল যেভাবে পোর্ট্রে করেছেন এটা মোটেও, এটা হচ্ছে যথেষ্ট মানে questionable character. Seemingly virtuous man and his journey to establish Rome in Italy. মানে এনিয়াসকে ভার্জিল যেভাবে পোর্ট্রে করার কথা ছিল, এনিয়াসকে তুলে ধরা হচ্ছে টু রিপ্রেজেন্ট অগাস্টাস। আমরা এনিয়াসের মধ্যে অগাস্টাসকে খুঁজে পাবো। এনিয়াসকে গ্লোরিফাই করা মানে অগাস্টাসকে গ্লোরিফাই করা, অগাস্টাসকে গ্লোরিফাই করতে হলে এনিয়াসকে গ্লোরিফাই করতে হবে। কিন্তু ভার্জিল কি আলটিমেটলি এনিয়াসকে গ্লোরিফাই করতে চেয়েছিলেন না পেরেছেন? তার কি আদৌ গ্লোরিফাই করার ইচ্ছা ছিল কি না, এটা একটা বড় প্রশ্ন। ইন বুক 6 আন্ডারওয়ার্ল্ডে যখন যায়, এনিয়াস ডিসেন্ডস ইনটু দ্য আন্ডারওয়ার্ল্ড এন্ড সিজ আ লাইন অফ ডিসেন্ডেন্টস, যেটা আমরা আলোচনা করেছি যে আন্ডারওয়ার্ল্ডে গিয়ে ইনিয়াস তার ভবিষ্যৎ বংশধরকে দেখতে পায়, অল ইনফ্লুয়েন্সিয়াল পিপল ইন দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য গভর্নিং অফ রোমান এম্পায়ার। এবং বুক 6 এ ভার্জিল যথেষ্ট সফলভাবে রোমকে, রোমান এম্পায়ারকে, এম্পায়ার অগাস্টাসকে গ্লোরিফাই করেছেন। এই চ্যাপ্টারটা, বিশেষ করে এই বুক 6টা পড়ে মেবি অগাস্টাস খুব খুশি হয়েছিলেন, এবং খুশি হওয়ার পর হয়তো মানে যেটা হয় আর কি, রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে অত মন দিয়ে পুরাটা পড়ার সুযোগ থাকে না, এবং ওইটা পড়ে বোঝার জন্য যথেষ্ট বুদ্ধিমান স্কলার তো তার ছিল না, একমাত্র ভার্জিলই ছিল, তো মানে বেশ দিন বাঁচেননি, ইনকমপ্লিটলি লিখে মৃত্যুবরণ করেছেন। মন দিয়ে পড়ার মতো ওই যোগ্যতাও কারো ছিল না, কারো সময়ও ছিল না। অগাস্টাস ওই বুক 6 পড়ে খুব খুশি ছিলেন যে না, আমাদের সাম্রাজ্যকে, আমাকে অনেক গ্লোরিফাই করা হয়েছে। কিন্তু এর পেছনে, এর গভীরে, আড়ালে কিছু কথা আছে, সেটা নিয়ে হচ্ছে কথা। ডিউ টু ভার্জিলস ক্রিয়েশন অফ দিস রিলেশনশিপ বিটুইন অগাস্টাস এন্ড ইনিয়াস, যেটা বললাম, করার জন্য ইনিয়াসকে গ্লোরিফাই করা হচ্ছে কেন? এম্পারার অগাস্টাসকে গ্লোরিফাই করার জন্য। One could assume that he would also give them similar personality traits. তার মানে ইনিয়াসকে অ্যাকচুয়ালি অগাস্টাসের মতো করে তৈরি করা হয়েছে। অগাস্টাস যেমন, ইনিয়াস অনেকটাই তেমন। ইনিয়াস is portrayed on the image of Augustus. অগাস্টাসের উপর ভিত্তি করে ইনিয়াসকে নির্মাণ করা হয়েছে। তাহলে অগাস্টাসের কিছু দোষও তো ইনিয়াসের মধ্যে ট্রান্সফার হওয়ার কথা, এবং ইনিয়াসের মধ্যে যে আমরা দোষ ত্রুটি পাচ্ছি, তাহলে সেটা তো আমরা অগাস্টাসের মধ্যেও দেখব, যে ইনিয়াস এই ভুল করেছে, ইনিয়াসের মধ্যে এই দুর্বলতা ছিল, তার মানে অগাস্টাসের মধ্যেও এই দুর্বলতা আছে। The question that is derived from this assumption is whether Virgil intended these inherited qualities to be positive or negative. এখন কথা হচ্ছে, ভার্জিল তো এটা তো মানে জোর করে, ভার্জিল তো অনেকটা মনের ইচ্ছার বিরুদ্ধে এই মহাকাব্যটা লিখেছেন। এখন লিখতে গিয়ে সেটা কি পজিটিভ হলো নাকি নেগেটিভ হলো, বিষয়টা কি?
Virgil intended these inherited qualities to be positive or negative? তাহলে এই পোর্ট্রায়ালটা কি পজিটিভ হলো নাকি নেগেটিভ হলো? Is the character of Aeneas really meant to legitimize and glorify Augustus Caesar? ইনিয়াসের মাধ্যমে সত্যি সত্যি কি অগাস্টাস সিজার লেজিটিমাইজড এন্ড গ্লোরিফাইড হলেন? এখন আমরা ওই নেক্সট কলামে চলে যাই। এখন প্রশ্ন, এই কোয়েশ্চেনের অ্যান্সার আরেকটা কোয়েশ্চেনের মাধ্যমে যদি আমরা করি, ক্যান ইউ বি এ ন্যাশনালিস্ট অ্যান্ড হোল্ড অন টু ইউর পার্সোনাল ইন্টিগ্রিটি? একই সাথে জাতীয়তাবাদী এবং ব্যক্তিগত নীতির মূলনীতির উপর কি স্থিতিশীল থাকা সম্ভব? যদি আমরা কেউ জাতীয়তাবাদী হই, ন্যাশনালিস্ট হই, কিছু কিছু ক্ষেত্রে কি আমাদের পার্সোনাল ইন্টিগ্রিটিকে স্যাক্রিফাইস করতে হয় না? ন্যাশনালিস্ট, আমরা যখন জাতীয়তাবাদী বড় স্কেলে চিন্তা করি তখন ব্যক্তিগত অনেক বিষয়কে বিসর্জন দিতে হয়। যখন আমরা নেশনকে আমরা গুরুত্ব দেই তখন পার্সোনাল অনেক কিছুকে স্যাক্রিফাইস করতে হয়। অনেক সময় দেখা যায় যে জাতির জন্য অনেক সততাকেও বিসর্জন দিতে হয়। It has been reported that prior to his death, Virgil requested that the unfinished Aeneid be burned because he did not want to be remembered for it. Virgil কেন রিকোয়েস্ট করেছিলেন যে তার অসমাপ্ত পাণ্ডুলিপি যেন পুড়িয়ে ফেলা হয়? কারণ তিনি এটার জন্য স্মরণীয় থাকতে চাননি। ভার্জিল অলরেডি তার কাব্যের জন্য যথেষ্ট স্মরণীয়। মানে ভার্জিল অ্যাজ এ পোয়েট ইজ রিয়েলি মানে অনার্ড, অনেক বেশি সম্মানীয়। একদম শেক্সপিয়ার থেকে শুরু করে, চসার থেকে শুরু করে, দান্তে, মিল্টন যারা আছে তারা সবাই ভার্জিলের কবিতার ভক্ত। মানে ভার্জিল তিনি কবিতায় এতটাই সমৃদ্ধ ছিলেন। ভার্জিল তার শুধু কবিতার জোরে উনি চিরস্মরণীয় হয়ে থাকবেন, কিন্তু ভার্জিল এই ইনিয়েডের জন্য স্মরণীয় হয়ে থাকতে চান না। ভার্জিল তার মৃত্যুর সময় তার শেষ অনুরোধ ছিল যাতে ইনিয়েড এই মহাকাব্যকে পুড়িয়ে ফেলা হয়। To many, this was the most blatant evidence that Virgil had in fact betrayed his integrity and portrayed Roman Augustus falsely. মানে ভার্জিল তার পথযাত্রীর সময় উনি যখন মৃত্যুবরণ করছেন তখন উনি মানে বুঝতে পেরেছেন যে উনি ওনার সততাকে বিসর্জন দিয়েছেন। এই মহাকাব্যটা লিখতে গিয়ে তিনি তার সততাকে বিসর্জন দিয়েছেন এবং তিনি রোম এবং অগাস্টাসকে মিথ্যেভাবে পোর্ট্রে করেছেন, ফুটিয়ে তুলেছেন। তিনি সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারেননি, ব্যর্থ হয়েছেন। তার এই ব্যর্থতার জন্যই তিনি বারবার রিকোয়েস্ট করেছিলেন যাতে তার পাণ্ডুলিপিটা পুড়িয়ে ফেলা হয়। Others believe that আরেকটা দল তারা বিশ্বাস করে Virgil wanted the work burnt because he did not want to be remembered as the opponent of the Roman Empire. কারণ আমরা যদি গভীরে তাহলে আমরা দেখব ভার্জিল রোমান সাম্রাজ্যকে সমর্থন করা তো দূরের কথা, তিনি বেশিরভাগ ক্ষেত্রে রোমান সাম্রাজ্যের বিপক্ষে অবস্থান নিয়েছেন। সারফেস লেভেলে পড়লে আপনারা কেউ ধরতেই পারবেন না, গভীরে গেলে আমরা বুঝতে পারি, আমরা একদম ভালো করেই বুঝতে পারি যে ভার্জিল আসলে সারফেস লেভেলে এই রোমান সাম্রাজ্যকে গ্লোরিফাই করেছেন, কিন্তু গভীরে তিনি সমালোচনা করেছেন। অগাস্টাসকে তিনি শুধু সারফেস লেভেলেই সম্মান করেছেন, কিন্তু গভীরে তাকে তিনি তীব্রভাবে সমালোচনা করেছেন। ইনিয়াসকে উনি ইচ্ছা করে দুর্বলভাবে পোর্ট্রে করেছেন যাতে ইনিয়াসের মাধ্যমে অগাস্টাসের কঠিন চরিত্র, তার নিষ্ঠুরতা, তার দুর্বলতা যেন আমাদের চোখের সামনে ফুটে ওঠে। এখন অনেকে এটা বলেন এটা কি ভার্জিল কি কনসিয়াসলি করেছেন নাকি সাবকনসিয়াসলি করেছেন? এখন এই ক্ষেত্রে এই প্রশ্নটা তোলা অবান্তর। আলটিমেটলি দ্য রেজাল্ট ইজ দ্যাট ভার্জিল মুখোশ খুলে দিয়েছেন। ভার্জিল অগাস্টাসের মুখোশ খুলে দিয়েছেন। ভার্জিল রোমান সাম্রাজ্যের যে নিষ্ঠুরতা সেটার মুখোশটা খুলে দিয়েছেন। ইনিয়াসের যে নিষ্ঠুরতা, ডাইডোর সাথে ইনিয়াস যে নিষ্ঠুরতা করেছে, এটা পরিস্থিতির চাপেই হোক, আলটিমেটলি কাজটা যে করেছে সেটা তো নিষ্ঠুর ছিল। টার্নাসের সাথে যে তার কাজটা আর লাস্ট অ্যাকশন সেটা তো চরম নিষ্ঠুর অমানবিক কাজ। তার মানে রোমান সাম্রাজ্যে
কে প্রতিষ্ঠা করার জন্য রোমান সম্রাটরা এমন কিছু করেছেন যা সত্যি অমানবিক। ইনিয়াসের মাধ্যমে there is much to suggest that Virgil used the character of Aeneas to illustrate the character flaws of Augustus Caesar. Augustus Caesar, সম্রাট অগাস্টাসের দুর্বলতাগুলো ভার্জিল এনিয়াসের মাধ্যমে তুলে ধরেছেন। এনিয়াসের যে দুর্বলতা, এটা অ্যাকচুয়ালি অগাস্টাসের দুর্বলতাকে ইন্ডিকেট করছে। One of Aeneas's central flaw, এনিয়াসের কি কি ত্রুটিগুলো আমরা দেখছি সংক্ষেপে আমরা দেখে ফেলি। One of the Aeneas's central flaw is his inability to remain focused on the task. Aeneas অক্ষম to remain focused on the task. এনিয়াসকে যে কাজটা দেয়া হচ্ছে সে তার কাজে ফোকাস থাকতে ব্যর্থ, সে তার কাজে ফোকাস থাকতে পারছে না, সে প্রায় অন্যমনস্ক হয়ে যাচ্ছে, তার দায়িত্ব পালন বাদ দিয়ে সে অন্যদিকে ব্যস্ত হয়ে যাচ্ছে। গডস এন্ড গডেসরা তাকে একটা বড় কাজের দায়িত্ব দিয়েছে, there is a heavy duty, but Aeneas is unable, Aeneas হচ্ছে অক্ষম to remain focused on the task that has been assigned. তাকে যে কাজটা দেয়া হচ্ছে সেই কাজে সে মনোযোগটাকে ধরে রাখতে পারছে না, এটা কিন্তু বড় একটা ত্রুটি। সে ডাইডোর কাছে গিয়ে ভুলে যায়, আবার আন্ডারওয়ার্ল্ডে চলে যায় এবং সিসিলিতে চলে যায়, মানে এনিয়াস ফোকাস থাকতে পারছে না, তার যে দায়িত্ব, তার দায়িত্ব পালনে, তার রেসপন্সিবিলিটিতে ফোকাস থাকতে পারছে না, সে অন্য পথে, ভুল পথে চলে যাচ্ছে। এরপরে আমরা নেক্সট পেজে যাই। তাকে বারবার মনে করিয়ে দিতে হয়েছে, এনিয়াসকে বারবার তার দায়িত্বের কথা মনে করিয়ে দিতে হয়েছে। He must be constantly reminded of his goal and pried away from what he is presently doing. সে সবসময় দেখা যাচ্ছে তার দায়িত্ব পালন করতে করতে প্রায় সে ভুল পথে চলে যাচ্ছে এবং তাকে এনিয়াসকে বারবার মনে করিয়ে দিতে হচ্ছে, এই তুমি কিন্তু ভুল করছো, এটা কিন্তু তোমার দায়িত্ব। তাহলে এনিয়াসের যে দুর্বলতা, he fails to maintain his concentration, সে ফোকাস থাকতে ব্যর্থ, এটা তাহলে ট্রান্সফার্ড হয়ে যাচ্ছে কার প্রতি? অগাস্টাসের প্রতি। এনিয়াস যেমন তার দায়িত্বের কথা প্রায় ভুলে যায়, সে তার মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, অগাস্টাসের মধ্যেও আমরা এটা দেখছি। এরপরে Virgil also portrays Aeneas as indecisive in some of the same instances. এনিয়াসকে আমরা বেশিরভাগ সময় পেয়েছি হচ্ছে চরমভাবে কনফিউজড, তার নিজস্ব ব্যক্তিগত সিদ্ধান্ত, মানে একদম ডিটারমাইন্ড, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কোনো একটা ডিসিশন দেয়া, সেটাতে এনিয়াস বরাবরই ব্যর্থ। সে কখনোই নিজের থেকে কোনো ডিটারমিনেশনে আসতে পারছে না, সে খুবই কনফিউজড, সে প্রায় ভুল করছে এবং যখনই সে কোনো সমস্যায় পড়ছে সে রিলিজিয়াস অ্যাক্টিভিটির প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে। এবং এই ক্ষেত্রে বিষয়গুলো এমন যে যারা রিলিজিয়াস তাদের কাছ থেকে বুদ্ধি নিয়ে আমরা যদি অগাস্টাসে ট্রান্সফার করি, তার মানে অগাস্টাসও নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। মেবি অগাস্টাস ওয়াজ হেভিলি ইনফ্লুয়েন্সড বাই রিলিজিয়াস লিডার্স, তাহলে অগাস্টাসও তো রিলিজিয়াস লিডারদের দ্বারা প্রভাবিত, নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। তাহলে এই যে কনফিউজড, সুপার কনফিউজড এনিয়াস, তাহলে এটা কি ইমপ্লাই করছে যে অগাস্টাসও এরকম ছিলেন, সুপার কনফিউজড, এবং হি ওয়াজ হেভিলি influenced by the religious leaders? আমরা এনিয়াসকে প্রায় পেয়েছি, ভার্জিল shows Aeneas confused, এনিয়াসকে আমরা প্রায় খুবই কনফিউজড অবস্থায় পেয়েছি, wondering if he had made the right decision, সে প্রতিবারই সে কনফিউজড, ওর মধ্যে আমরা ডিটারমিনেশন কম পেয়েছি। তাহলে এটা কি ইন্ডিকেট করছে? অগাস্টাস কেমন ছিল? এরপর এনিয়াসের সবচেয়ে বড়
ত্রুটি যেটা, Aeneas's greatest fault, perhaps one of Aeneas's greatest fault is his unsympathetic attitude towards the women in his life. তার জীবনে যত নারী এসেছে তার প্রতি এনিয়াসের যে মানে আনসিম্প্যাথেটিক অ্যাটিটিউড, তাদের মধ্যে আমরা কোনো, বিশেষ করে তার প্রথম ওয়াইফের যে মৃত্যু, ফার্স্ট বাই হিজ ননশালেন্ট অ্যাটিটিউড টুয়ার্ডস হিজ ওয়াইফস প্রোটেকশন when they were escaping Troy. তারা যখন ট্রয় থেকে পালাচ্ছিল তখন প্রথম ওয়াইফ ক্রুসার প্রতি তার সেরকম কোনো মনোযোগ আমরা লক্ষ্য করি না। She is forced to walk behind everyone. ক্রুসা সবার পিছনে আসতে বাধ্য হয়েছে, and when she is lost, Aeneas feels that there is no hope. তখনই যেতে হবে, মানে সময় মতো তার ওয়াইফকে প্রোটেক্ট করার মতো এনিয়াসের যথেষ্ট কেয়ার তার প্রতি ছিল। হ্যাঁ, এনিয়াস যখন পালাচ্ছে তখন ওয়াইফকে সাথে নিয়ে পালাবে, ওয়াইফ যখন পিছনে হারিয়ে গেল তখন তাকে যে নিয়ে আসতে হবে ওইটুকু তার মধ্যে কাজ করছে না। নেভার ডিড আই লুক ব্যাক অর থিঙ্ক টু লুক ফর হার, মানে প্রথম ওয়াইফের প্রতি তার রেসপন্সিবিলিটি কিন্তু আমরা সেরকম দেখতে পাচ্ছি না। এনিয়াস হ্যাজ a similar attitude when leaving Dido. ডাইডোকে ছেড়ে যখন সে চলে যাচ্ছে তখনও এনিয়াসের মধ্যে আমরা সেরকম মানে কেয়ারিং কোনো অ্যাটিটিউড দেখতে পাচ্ছি না। ইভেন goes far to suggest that they were never truly married, এবং ডাইডোকে সে এমন কথাও বলে যে আমাদের তো আসলে এরকম ট্র্যাডিশনাল ওয়েতে বিয়ে হয়নি। ডাইডোকে একদম লাস্ট মোমেন্টে সেই কথাটাও বলে যে অ্যাকচুয়ালি ট্র্যাডিশনালি যেভাবে বিয়ে হওয়ার কথা আমাদের তো সেইভাবে আসলে বিয়ে হয়নি। আবার সে এটাও বলে যে he says that he wishes that he had never met her, মানে ডাইডোর সাথে শেষ যে কথাগুলো, মানে ডাইডো জীবিত থাকা অবস্থায় তার যে শেষ কথাগুলো সেটা মোটেও কোনো সন্তোষজনক সংলাপ ছিল না, আলাপচারিতা ছিল না। ডাইডো মারা যাওয়ার পর মানে ডাইডোর আত্মার প্রতি বরং সে আরো মানে সিম্প্যাথেটিক হয়েছে, মানে ডাইডো বেঁচে থাকতে ডাইডোর প্রতি যতটুকু না সিম্প্যাথি, ডাইডো মারা যাওয়ার পর তার প্রতি সিম্প্যাথি আমরা পাচ্ছি। মানে এনিয়াস তার জীবনে যত নারী এসেছে তাদের কারোর প্রতি তার কোনো সিম্প্যাথি আমরা ওইভাবে খেয়াল করছি না। লাভিনিয়াকে সে শুধু জাস্ট তার ডেস্টিনি ফুলফিল করার একটা মাধ্যম হিসেবে দেখছে, ওইদিকে তো নাই। মানে ইনিয়াসের জীবনে যত নারী এসেছে তারা কেউই আসলে ইনিয়াসের কাছ থেকে তাদের প্রাপ্য সহানুভূতিটা পায়নি। ইনিয়াস তাকে ভার্জিল এইভাবে যে পোট্রে করলেন, এইভাবে যে ফুটিয়ে তুললেন, তার কারণটা কি? কি মানে সচেতন, কি প্ল্যান্ড ছিল নাকি আনপ্ল্যান্ড ছিল? অগাস্টাস ভার্জিলকে দিয়ে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে এই মহাকাব্যটি লেখাচ্ছেন, এবং এটা অর্ডার ছিল যাতে মহাকাব্যের মাধ্যমে রোমান সাম্রাজ্যকে গ্লোরিফাই করা হয়, যাতে এম্পারার সাবকনশিয়াস মাইন্ডে ভার্জিলে এটাই কি প্রকাশ হয়ে গেছে? অ্যাপারেন্ট মানে আপাত দৃষ্টিতে দেখতে গেলে যে সারফেস লেভেলে দিস epic is the glorification of Roman Empire, glorification of Augustus as an emperor. কিন্তু গভীরে যদি যাই, আমরা ভালো করে যদি লক্ষ্য করি তাহলে কিন্তু মানে ক্রিটিসিজম গুলো কিন্তু ফুটে ওঠে। এটা হয়তো মানে মৃত্যুর আগ মুহূর্তে মানে ভার্জিল বুঝতে পেরেছিলেন, এই জন্যই হয়তো উনি মানে পুড়িয়ে ফেলতে চেয়েছিলেন, কারণ যারা কনসিয়াস রিডার তারা কিন্তু ঠিকই ধরে ফেলবে যে গ্লোরিফাই করতে গিয়ে ভার্জিল কিন্তু খুব মানে মার্সিলেসলি ক্রিটিসাইজ করছেন। এই বিষয়গুলো আর কি আমাদের একটু মাথায় থাকতে হবে যে আলটিমেটলি কেন এই এপিকটা আমরা পড়বো। আপনাদেরকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল, ওই ভিডিওটা আমি আবার আপনাদের সাথে শেয়ার করবো যে why should you read Virgil's Aeneid। যদিও অগাস্টাস ভার্জিলকে দিয়ে কিন্তু এই কাজটা করিয়ে নিতে চেয়েছিলেন, কিন্তু আলটিমেটলি সত্যি কখনো চাপা থাকে না, you cannot suppress the truth। এখন ভার্জিল গ্লোরিফিকেশন এর
আবরণ ভেদ করে কিন্তু সত্যিটা ঠিক বেরিয়ে আসছে। অগাস্টাস এই বুক 6 এর পর মনে হয় না উনি খুব বেশি মানে খেয়াল করেছেন। বিশেষ করে মানে শেষের যে ৩টা চ্যাপ্টার বুক 10, 11, 12 এখানে ইনিয়াসকে যেভাবে পোর্ট্রে করা হয়েছে দ্যাট ইজ রিয়েলি মানে ওইটাই যদি আমরা খেয়াল করি তাহলে ওখানে কিন্তু আমরা অগাস্টাসের অনেক নিষ্ঠুরতার পরিচয় পাই। অগাস্টাস কেমন ছিলেন তার কিছু ইঙ্গিত আমরা শেষের দিকে পাচ্ছি। এনিয়াস যেমন শেষে আর ক্ষমা করতে পারেনি। এনিয়াস failed to forgive. এনিয়াস failed to maintain his anger. সে তার নিজের রাগকে আর কন্ট্রোল করতে পারেনি, ইমোশনকে কন্ট্রোল করতে পারেনি। আলটিমেটলি এখন এই বিষয়গুলো এই অ্যাপ্রিশিয়েট করছি যে যদিও ভার্জিল মানে বাধ্য হয়ে এমন একটা মহাকাব্য লিখেছেন কিন্তু সত্য চাপা থাকেনি, সাবকনশিয়াসলি সত্যটা বের হয়ে এসেছে। যদিও সারফেস লেভেলে মনে হচ্ছে যে অগাস্টাসের ফরমাইশ ফুলফিল হয়েছে, অগাস্টাস যেটা বলেছেন সেটা হয়তো ফুলফিল হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ভার্জিল ইঙ্গিত দিয়েছেন যে আসলে কেমন ছিল। যেটা আমরা বলছিলাম যে জোর করে তো আর আদায় করা সম্ভব না, সত্যটা বের হয়ে আসবে। অগাস্টাস ঠিকই লেয়ার ভেদ করে বের হয়ে এসেছে। এনিয়াস এর মাধ্যমে অগাস্টাসকে গ্লোরিফাই করা হচ্ছে ঠিকই, কিন্তু অগাস্টাস তার যে দুর্বলতা সেগুলো কিন্তু বিশেষ করে তার দুর্বলতাগুলো কিন্তু ইনিয়াসের মাধ্যমে আমাদের চোখের সামনে হাজির হয়ে যাচ্ছে। এই হচ্ছে একটা মানে বড় বিষয়, এটা দিয়ে আর কি আমরা একটা র্যাপ আপ করতে চাচ্ছি। এখন কথা হচ্ছে যে এই নিয়ে আপনাদের আরো ভাবতে হবে, আরো চিন্তা করতে হবে যে এই কথার মাধ্যমে কি আসলে আমরা শিখতে পারছি, কি জানতে পারছি। এনিয়াস চরিত্রটা আমরা যাই যতটুকুই জানতে পারছি, যদিও এই মহাকাব্যটা ইনকমপ্লিট, অসম্পূর্ণ, কিন্তু তারপরেও আমরা যতটুকু জানতে পারছি ততটুকু থেকে আসলে আমরা কি পাচ্ছি, ইনিয়াসকে কি আসলে আমরা রোল মডেল হিসেবে নিতে পারি কিনা, আমাদের কি আসলে ইনিয়াসের মতো হওয়া উচিত কিনা, ইনিয়াসের মতো কি আমাদের হওয়া উচিত কিনা। ভার্জিল তো শুরু থেকেই আমাদেরকে ইন্সপায়ার করেছেন ইনিয়াসের মতো হও, ইনিয়াসের মতো হও। ইনিয়াসের মতো হলে গত ক্লাসে আমরা যেটা বললাম যে ইনিয়াসের মতো হলে মানে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যাবে আর কি। ইনিয়াসের মতো মানুষদেরকে খুব ইজিলি ডমিনেট করা যায়। তাহলে এরকম বিভিন্ন দিক থেকে আমাদের এই ক্যারেক্টারটাকে স্টাডি করতে হবে, বুঝতে হবে এনিয়াস আসলে কেমন, ইনিয়াসের মতো হওয়া মানে কি, এবং ইনিয়াসের মাধ্যমে যে অগাস্টাসকে গ্লোরিফাই করতে যাচ্ছে এটার আসলে ফাইনাল ইমপ্লিকেশনটা কি দাঁড়াচ্ছে। এখন আপনাদের আলোচনা যদি শুরু করি, আপনারা প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করবেন সেটা হচ্ছে দ্য ক্যারেক্টার ইনিয়াস। এই যে এতদিন পর্যন্ত আমরা যে ইনিয়াস ক্যারেক্টারটাকে আমরা বোঝার চেষ্টা করলাম, আপনাদের ব্যক্তিগত মতামতটা কি যে ইনিয়াস আসলে কেমন মানুষ, কে বলতে চাচ্ছেন? কে বলবেন আগে বলেন, এনিয়াস কেমন, which type of person he is?
আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? Yes, sir. আপনারা তাহলে ডিসকাশনে ইনভলভ হন। এনিয়াস সম্পর্কে আপনাদের মতামত দেন। স্যার ওর ক্যারেক্টারটা জাস্ট ও কেমন? হ্যাঁ, এই যে মানে গত কয়েক ক্লাস ধরেই আপনাদেরকে বলার চেষ্টা করছি যে ভার্জিল আসলে বোঝানোর চেষ্টা করছেন যে আমাদের এনিয়াসের মতো হওয়া উচিত। এনিয়াস, এই যে এনিয়াস ইজ ভেরি ভেরি লাকি, এনিয়াস যে এত ভাগ্যবান, ক্লাসের শুরুতে যেটা বললাম যে এনিয়াস ইজ ভেরি লাকি। এনিয়াস কেন লাকি? এনিয়াস লাকি কারণ হি ইজ ভেরি রিলিজিয়াস, তার পায়াসনেস, তার ডিভাউট রিলিজিয়াসনেস, তার ধার্মিকতার জন্য। মানে ভার্জিল আসলে এরকম আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে আমরা যদি এনিয়াসের মতো ধার্মিক হই তাহলে আমাদের জীবনে কোনো সমস্যা থাকবে না। আমাদেরকে অবিডিয়েন্ট হতে হবে, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, সহনশীল হতে হবে। কিন্তু শেষের দিকে এসে মানে এনিয়াস যেভাবে বদলে যায়, আর বিশেষ করে স্পেশালি দ্য লাস্ট থ্রি বুকস, বুক 10, 11, 12, মানে হি অ্যাকচুয়ালি রিয়াক্টস আনএক্সপেক্টেডলি, মানে খুবই অনাকাঙ্ক্ষিত আচরণ সে করতে থাকে। স্যার, জি, আমার হ্যাঁ আমার বলেন। কাছে মনে হয় কি যে ইনিয়াস ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি আমরা আমাদের মধ্যে যারা নর্মাল পিপল তাদেরকে রিপ্রেজেন্ট করে। কারণ আচ্ছা, কারণটা বলি, কারণটা হচ্ছে কি দেখেন, ইনিয়াস কিন্তু শুরুর দিকে বেশ ভালো ছিল। আমরা ধরে নিয়েছিলাম যে ইনিয়াসের কোনো হ্যাঁ, মেল কোনো সহজে গরম হয় না, তার ধৈর্য অসীম আর কি। মানে টোটাল একটা ভালো একটা ক্যারেক্টার। শেষের পার্টে ইনিয়াস বুঝতে পারছে যে সে আমাদের মতোই মানুষ, তার ধৈর্যের একটা বাঁধ আছে। হ্যাঁ, এটা ট্রু যে আহ, ইনিয়াস মতো আমাদের ধার্মিক আরো হতে হবে আর কি, তার সমস্যাটা আমাদের জীবনে কম হবে। কিন্তু আমাদের এটাও বুঝতে হবে যে ইনিয়াস আমাদের এরকম আহ, স- মানে এরকম কুশল টাইমে কোনো ধৈর্য হারা হওয়া যাবে না আর কি। ধৈর্য ধরে রাখতে হবে তখন। কারণ ইনিয়া যে লাস্টে মেরে ফেললো, এতে কিন্তু আগে সব কাজগুলোই হয়ে গেল। তাহলে তার যে মানে সিদ্ধান্তগুলো, শেষের সিদ্ধান্তটা, কিলিং টার্নাসের কথা যদি আমরা বিবেচনা করি, এটা তাহলে আমরা কিভাবে বলতে পারি? এখানে বলবো যে সে ইমোশনের উপর থেকে কন্ট্রোল হারায় ফেলছিল, আচ্ছা, যেটা আই থিঙ্ক আমরা মাঝে মাঝে আচ্ছা, করি। আচ্ছা। হুম, আচ্ছা, আমি আপনাদেরকে একটা একটা দেখি এটা পসিবল যদি হয় আপনাদেরকে একটা হ্যান্ড আউট দেখাতে পারি কিনা দেখি। এই হ্যান্ড আউটটা ফ্যারনের একটা হ্যান্ড আউট, এটা আপনাদেরকে একটু পড়ে শোনাই, তাহলে হয়তো আপনারা কিছু আইডিয়া পাবেন।
আপনি কি দেখতে পাচ্ছেন? আপনারা কি দেখতে পাচ্ছেন স্লাইড হ্যান্ডআউটটা? ইয়েস স্যার। ফ্যারনের না, এটা জি আপনাদের সাথে শেয়ার করছি। Virgil আচ্ছা এটা আর হ্যাঁ, Virgil contrived to make Aeneas' killing of Turnus as harsh as possible. ভার্জিল আসলে ইন্টেনশনালি চেয়েছিলেন যে টার্নাসের যে হত্যাটা, মানে ইলিয়াস যে আলটিমেটলি টার্নাসকে মেরে ফেলে, এটাকে যতটা হার্শ, যতটা ব্রুটাল করা যায়। কারণ টার্নাসকে শাস্তি দেওয়া এবং এটা দেখানোটা যে ইনিয়াস কিভাবে টার্নাসকে শাস্তি দিচ্ছে, এটা যতখানি ব্রুটাল ওয়েতে পোট্রে করা যায় সেটা। As is wounded, Virgil emphasizes how humbly he begs Aeneas. মানে টার্নাস কতটা কাতর হয়ে, কতটা বিনয়ের সাথে ইনিয়াসের কাছে অনুনয় বিনয় করে। Lowly and as a suppliant, lifting his eyes and stretching out a pleading hand. যেভাবে তার দুই হাত তুলে, মানে সিজদা যেভাবে করে, stretching out a pleading hand, Turnus takes it all the blame on himself. Turnus কিন্তু তার সমস্ত দোষ নিজের উপরে নিয়ে নেয়। সে কিভাবে বলে, I have deserved this. টার্নাস কিন্তু মানে স্বীকার করে নেয় যে yes, I have deserved this. আমার আমার প্রতি এখন যা ঘটতে চলেছে আমি এটা ডিজার্ভ করি। He then states that he does not ask that his life be spared. সে কিন্তু লাস্টে গিয়ে বলে যে না, আমি আমার জীবন ভিক্ষা চাই না। He does not ask that his life be to his father. শুধু টার্নার যেন ওর মৃতদেহটাকে তার বাবার কাছে ঠিক মতো পৌঁছে দেয়। ঠিক যেভাবে অ্যাকিলিসের সাথে হেক্টর কথা বলেছিল, যে হেক্টর শুরুতেই কিন্তু এই বিষয়টা পরিষ্কার করতে নিতে চেয়েছিল যে যে হেরে যাবে, বিশেষ করে হেক্টর বলছে যে ইফ দ্য পারসন হু উইল বি ডিফিটেড, দ্য ডেড বডিটা যেন নষ্ট না করে তার বাবা মার কাছে ফেরত দেয়া হয়। সেই একই কথা টার্নাস বলছে যে আমার মৃত্যুর পর আমার মৃতদেহটাকে যেন সম্মানের সাথে আমার বাবার কাছে পাঠিয়ে দেওয়া হয়, যাতে মৃতদেহটাকে নষ্ট না করা হয়। এবং এই জায়গাটায় প্যাটার্নাল লাভ, বাবা ছেলের সম্পর্ক, এটা একটা অন্য লেভেলে চলে গেছে। ওই যে ক্লাসিক এলিমেন্টস, হিউম্যান রিলেশনশিপ, বাবা এবং ছেলের সম্পর্ক। প্যাটার্নাল লাভ ইজ অ্যান ইম্পর্টেন্ট ইমোশন ইন দ্য ইনিয়েড। মানে একদম শুরু থেকে আমরা অ্যাঙ্কাইসিসের সাথে ইনিয়াসের যে সম্পর্ক, ইনিয়াসের সাথে ইনিয়াসের বাবার যে সম্পর্ক, সেটা আমরা দেখেছি। এবং এখানে টার্নাসের সাথে টার্নাসের বাবার সম্পর্কটা কতটা গভীর ছিল সেইটা এই জায়গায় প্যাটার্নাল লাভ, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। Among the ancient Romans in general, Turnus' mention of his father reminds the reader and Aeneas of the pain that his death will cause him. মানে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে, he reminds us the pain that his death will cause him. টার্নাসের মৃত্যুর পর তার বাবা কতটা কষ্ট পাবে, টার্নাসের মৃত্যুর পর টার্নাসের বাবা কতটা কষ্ট পাবে, তার একটা মানে বেশ সিম্প্যাথেটিক পিকচার কিন্তু আমরা এই জায়গায় পাই। ইট মিনস দ্যাট এনিয়াস কিলস হিম ডিসপাইট দ্যাট নলেজ। এত কিছু জানার পরেও এনিয়াস কিন্তু টার্নাসকে হত্যা করছে। টার্নাস মানে তার লাস্ট, টার্নাসের শেষ কথাগুলো শোনার পর এনিয়াসের উচিত ছিল তাকে ক্ষমা করে দেয়া, কিন্তু এনিয়াস সেটা পারেনি। Even more effective is the last part of his plea. তার মানে তার যে শেষ কথাটা, টার্নাসের the last কথাটা, সেটা কি ছিল? You have won and the Italian have seen me stretch out my hands in defeat. টার্নাস বলছে, Aeneas, you are victorious. তুমি জিতে গেছো। সবাই দেখতে পাচ্ছে আমি দুই হাত তুলে আমার পরাজয় বরণ করছি। একদম শেষে স্বীকার করছে, Lavinia is your wife, do not go further in your hate. শেষ কথাটা কি ছিল? টার্নাস ইনিয়াসকে বলছে, do not go further in your hate. তুমি তোমার রাগের বশবর্তী হয়ে
সীমা লঙ্ঘন করো না, ডু নট ডু সামথিং এক্সেস, ডু নট গো ফার্দার। আর তোমার কোনো কিছু করার দরকার ছিল না। হি ইজ স্টিল আস্কিং দ্যাট হিজ কর্পস টু বি রিটার্ন টু হিজ ফাদার। মানে সে কিন্তু, একটু আগে বললাম যে সে ক্ষমা চেয়েছিল। ক্ষমাটা মানে, ক্ষমা চাওয়া তার মানে এই না যে তার জীবন ভিক্ষা চাওয়া। টার্নাস কিন্তু তার জীবন ভিক্ষা চাচ্ছে না। টার্নাস ইজ বেগিং মার্সি। মার্সিটা কি? তার মৃত্যুর পর যেন তার মৃতদেহটাকে তার বাবার কাছে পৌঁছে দেওয়া হয়। টার্নাস ইজ নট বেগিং ফর লাইফ, টার্নাস ইজ বেগিং মার্সি। ক্ষমাটা কি, মার্সিটা কি? তার মৃত্যুর পর তার মৃতদেহটা যেন তার বাবার কাছে পৌঁছে দেওয়া হয়। ওই মুহূর্তে এনিয়াসের উচিত ছিল তাকে ক্ষমা করে দেয়া। Virgil has made Turnus too noble to beg for his life. টার্নাস কিন্তু কখনোই তার জীবন ভিক্ষা চায়নি, সে ক্ষমা চেয়েছে। ক্ষমাটার মানে হচ্ছে তার মৃত্যুর পর তার মৃতদেহটা যেন অক্ষতভাবে তার বাবার কাছে দেয়া হয়। Yet his words clearly and incontrovertibly points out that there is no reason for killing him. একটা বিষয় আমরা নিশ্চিত, একটা বিষয় আমরা পুরোপুরি নিশ্চিত যে কোনো প্রয়োজন ছিল না, এনিয়াসের কোনো যুক্তি ছিল না টার্নাসকে হত্যা করা, মানে কোনো প্রয়োজন ছিল না। There is no reason for killing him. That is the effect his plea has on Aeneas. এবং ওই মুহূর্তে এনিয়াস হেজিটেট করেছিল। এই যে এনিয়াস held back his right hand more and more, the speech began to sway him in his hesitation. এনিয়াস হেজিটেট করেছিল, এনিয়াস হেজিটেট করেছিল। But then Aeneas sees Pallas's belt and kills him. তো যখন ইনিয়াস দেখলো যে প্যালাসের বেল্ট টার্নাস পরে আছে, তার প্রিয় বন্ধুর বেল্ট টার্নাস পরে আছে, ওইটা দেখার পর সে আর তার ইমোশনকে কন্ট্রোল করতে পারেনি। এখন এই যে ফেইলিয়ার টু মেইনটেইন ওয়ানস ইমোশন, এই বিষয়টার সাথে আপনাদের একটা বিষয় মনে করিয়ে দিচ্ছি যে একদম শুরু থেকে দেখেন, Dido failed to control her emotion. Dido তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেনি, Dido ধ্বংস হয়ে গেছে। টার্নাস তার আবেগকে কন্ট্রোল করতে পারেনি, টার্নাস তার রাগকে কন্ট্রোল করতে পারেনি, টার্নাস তার অহংকারকে কন্ট্রোল করতে পারেনি, এই জন্য টার্নাস ধ্বংস হয়ে যাচ্ছে। ইনিয়াসও তার ইমোশনকে কন্ট্রোল করতে পারছে না, তার মানে ইনিয়াসও ধ্বংস হয়ে যাবে। সেটারই ইঙ্গিত আছে যে ইনিয়াস কিন্তু খুব বেশি দিন সুখে শান্তিতে তার এই শহরটাকে শাসন করতে পারবে না। Aeneas will fail to rule his city of dreams. তার এই শহরটাকে সে খুব বেশি দিন শাসন করতে পারবে না। Very few years, মানে খুব অল্প কিছু দিন Aeneas শান্তিতে থাকতে পারবে, তারপর কিন্তু Aeneas' death will come. মানে বুঝতে পারছেন বিষয়টা, যে Aeneasকে ভার্জিল আসলে কিভাবে পোর্ট্রে করছেন। অ্যাকচুয়ালি বিষয়টা কি, যদিও এখানে আমরা এপিকে যতটুকু দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি ভিক্টরি অফ এনিয়াস, এনিয়াস জয়লাভ করছে। আসলে কি এটা কি দীর্ঘস্থায়ী জয়? না, এটা সব জায়গায় আছে যে এনিয়াস will ultimately will not be able to maintain his peace. এনিয়াস কিন্তু তার এই শান্তিটাকে, প্রসপ্যারিটিটাকে মেইনটেইন করতে পারবে না। কেন পারবে না? কারণ ইনিয়াস হ্যাজ সাম সিরিয়াস উইকনেস। যে নেতা ক্ষমা করতে জানে না, যে নেতা তার ইমোশনটাকে সামলাতে জানে না, উনি কিভাবে এত বড় একটা জাতিকে নেতৃত্ব দিবে? এই জন্য ইনিয়াস ইনিয়াস ইজ নট আ সাকসেসফুল লিডার। ইনিয়াসকে কিন্তু আমরা শেষমেশ একজন সফল নায়ক বলতে পারি, সফল অধিনায়ক, ক্যাপ্টেন বলতে পারছি না। বলেন স্যার। আমি বলবো যে ইনিয়াস লিডার না হওয়ার পিছনে একটা কারণ আছে। সে নট অনলি যে মেরে ফেলেছে না, সে কিন্তু যুদ্ধের নিয়মও ভঙ্গ করেছিল আর কি। কারণ যখন সোজা আত্মসমর্পণ করে তখন তাকে জীবিত রাখতে হয়, তাকে মেরে ফেলা মনে হচ্ছে যুদ্ধ অপরাধী হয়ে যাওয়া। ইনিয়াস কিন্তু অ্যাকচুয়ালি যুদ্ধ অপরাধী হয়ে গেছে।
হ্যাঁ, এখন থ্যাংক ইউ এই পয়েন্টটা উল্লেখ করার জন্য। এই যে এটা কিন্তু খুব সিরিয়াস ব্যাপার যে অ্যাকিলিস ওয়াজ নট এ লিডার, অ্যাকিলিস ওয়াজ নট এ লিডার। অতএব অ্যাকিলিস যখন সে তার মানে ইমোশনকে কন্ট্রোল করতে পারছে না, তখন আমরা সেটাকে কোনোভাবে হোক বলছি যে ও তো লিডার না। কিন্তু এনিয়াস ইজ নট অনলি সোলজার, এনিয়াস কিন্তু পুরো সার্ভাইভ ট্রোজান রেসের একদম লাস্ট হোপ। তার কিন্তু এরকম হুইমজিক্যাল আচরণ করা কিন্তু সাজে না। শুরু থেকে অনেকগুলো জায়গায় আমরা দেখেছি সে কিন্তু হুইমজিক্যাল আচরণ করেছে, সে কিন্তু বারবার ভুল পথে চলে গেছে, থেকে তার মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে। মানে মানে তাকে ভার্জিল এই যে এইভাবে যে দেখালেন, ভার্জিলের তো আসলে উদ্দেশ্য ছিল অগাস্টাস কত গ্রেট লিডার সেটাকে ইনিয়াসের মাধ্যমে ইমপ্লাই করা। কিন্তু আলটিমেটলি ভার্জিল কি এটাই দেখালেন যে ইনিয়াস যেমন দুর্বল নেতা ছিলেন, অগাস্টাসও তেমন দুর্বল নেতা ছিলেন? মানে এই বিষয়টা কি সাবকনশিয়াসলি ভার্জিলের কাছ থেকে প্রকাশ পেয়ে গেল কিনা, এটা কিন্তু আমাদের বেশ জানার বিষয়, মানে খোঁজ করার, মানে আমরা একটু ভাবার বিষয় আর কি, যে এই জায়গাটা মানে ভার্জিলের শিল্পী সত্তা কি এই জায়গায় কি বিদ্রোহ করলো? তারপর আরেকটা প্রশ্ন আপনাদেরকে করেছিলাম, আপনারা দেখি এই প্রশ্নটা কেউ আপনারা কিছু বলতে পারেন কিনা। এই যে বারবার বারবার আমরা বলেছি যে ভার্জিল হেভিলি বরোড ফ্রম হোমার, বিশেষ করে হোমারের অডিসি, ইলিয়াড থেকে। ইলিয়াডের অর্ধেক হচ্ছে অডিসির উপর ভিত্তি করে, আর বাকি অর্ধেক হচ্ছে ইলিয়াডের উপর ভিত্তি করে। মানে হোমারকে অনেক জায়গায় উনি বেশ গভীরভাবে অনুসরণ করেছেন, অনেক ক্ষেত্রেই এটা ধার করা ইলিয়াডকে অনেকেই বলে ধার করা এপিক, বরোড এপিক, মানে হেভিলি ইনফ্লুয়েন্স বাই হোমার। এইটা নিয়ে আপনাদের মতামত কি, কেউ কি বলতে পারবেন? এটা কিন্তু মানে আপনাদের সাথে মানে জিজ্ঞেস করেছিলাম যে কেন কেন এত বেশি অনুকরণ করুন। কেউ কি তাদের কমেন্ট গুলো দিতে পারবেন? আপনারা চাইলে মানে আপনাদের ব্যক্তিগত মতামত দিতে পারেন যে কেন 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 ভার্জিল হোমারকে এত বেশি অনুসরণ করলেন, আপনাদের কি মনে হয়? একরাম কিছু বলবেন? স্যার, এটা সুমাইয়া? কি এমন কারণ হতে পারে যে হয়তো আহ, উম, হোমারের সাফল্য দেখে, মানে হোমারের ইলিয়াডের যে সাফল্য সেটা থেকে তার হয়তো মনে হচ্ছে যে ট্র্যাজেডি ভাবেই লেখা উচিত, এই ধারাটা বড় করে লেখা উচিত। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, এটা অবশ্যই কারণ। আচ্ছা, আমাদের এই উপমহাদেশে মানে সিনেমা কপি করার ট্রেন্ডটা যদি আপনারা দেখেন, তামিল মুভি, তামিল মুভির যে মৌলিকত্ব, এটা কিন্তু তামিল তেলেগু মুভির মৌলিকত্ব কিন্তু অন্যান্য মানে যে ইন্ডাস্ট্রি সেগুলো থেকে কিন্তু ভালো। দেখা যায় যে তামিলকে ফলো করছে বলিউড, বলিউডকে ফলো করছে আমাদের দেশ। আবার অনেক সময় দেখা যায় যে হলিউড থেকেও এটা আসে, হলিউড থেকে বলিউড, বলিউড থেকে টলিউড, টলিউড থেকে ঢালিউড আসে। যখন কপি করা হয়, এই কপি করাও কিন্তু এটা কিন্তু একটা ট্র্যাডিশন। একটা ট্র্যাডিশন হচ্ছে ভালো জিনিসকে অনুসরণ করা ভালো, এস্টাবলিশড গুড প্র্যাকটিস, সেটাকে আমরা কপি করতে পারি। হোমার যেহেতু অলরেডি অ্যান এস্টাবলিশড গ্রেট পোয়েট, উনি কিভাবে এপিক লিখেছেন সেটাকে শুধু কপি করা উচিত তাই না। অনেক সময় এমনও হয়েছে যে এটা কি হোমারের মতো হয়েছে, যদি হোমারের মতো হয়ে থাকে তাহলে এটা সাকসেসফুল, যদি হোমারের মতো না হয়ে থাকে তাহলে এটা নট। এখন ভার্জিল
in order to declare, in order to admit, in order to establish his Aeneid as a successful epic, তাকে একদম কিছু ব্লেটেন্ট, কিছু মানে এক্সিস্টেন্ট সিমিলারিটি দেখাতে হতো, যে ভার্জিল দেখিয়েছেন যে এই যে হোমারের সাথে এই মিল আছে। যেহেতু হোমারের সাথে মিল আছে, অতএব আনডাউটেডলি এনিয়াড ইজ এ গ্রেট ওয়ার্ক। হোমারকে যেহেতু ফলো করা হয়েছে, অতএব এটা একটা সেরা কাজ। এটা কিন্তু তখনকার একটা মানে কালচার আপনি বলতে পারেন, যে বেশিরভাগই যারা সাহিত্য সমালোচক তারা দেখবেন যে এটা কি ভালো জিনিস অবলম্বনে তৈরি কিনা। যেহেতু হোমার নিঃসন্দেহে আ গ্রেট পোয়েট এবং তার এপিক গুলোকে নিঃসন্দেহে ক্লাসিক বলা হয়, তাহলে একটা এপিক হোমারের এপিকের মতো হতে হবে। এখন অনেকেই আছে মাথা মোটা। এখন মাথা মোটা মানুষরা কিন্তু তাদের হাতে ক্ষমতা বেশি থাকে। এখন ভার্জিল কি সেই মাথা মোটা সমালোচকদের জন্যই এই কাজটা করেছিলেন কিনা, সেটা একটা ভাবার বিষয়। যে উনি ইচ্ছা করেই হোমারের মতো এপিক লিখেছেন, ইচ্ছা করে তিনি হোমারের কাছ থেকে ধার করেছেন, ইচ্ছা করে হোমারের ইনফ্লুয়েন্স তিনি মানে চোখে পড়ার মতো রেখেছেন, যাতে এটা এভিডেন্ট হয়। তা না হলে কেউ স্বীকৃতি হয়তো দিত না ইনিয়াডকে। ইনিয়াড যে একটা এপিক, সেই স্বীকৃতিটা আদায় করতে মেবি উনি হোমারকে ফলো করেছেন। এই বিষয়ে আপনাদের মতামত কি? স্যার, কিছু মনে না করলে আপনাকে একটা কোশ্চেন করতাম। জি, হ্যাঁ বলেন। কোশ্চেন করব স্যার, আপনার কি মনে হয় যে ভার্জিল যদি হোমারকে মানে হোমারের ইলিয়াডকে ফলো না করে যদি সে একটা এপিক, সেটা কি এতটা জনপ্রিয় হতো? এইটা এই পর্যন্ত আসতোই না। অগাস্টাস হ্যালো, সেটা পাবলিশ করতো না। সেটা যদি বললাম যে যদি হোমারকে ভার্জিল ফলো না করে যদি কোনো কিছু লিখতো, তাহলে তো অগাস্টাস সেটা একসেপ্টই করতো না। অগাস্টাস তো সে মানে যাচাই করছে হোমারের ভিত্তিতে, হোমারের মতো হচ্ছে কিনা, তাহলে ঠিক আছে। ভার্জিলের এনিয়াড কেন অগাস্টাসের পছন্দের তালিকায় ছিল? অগাস্টাস পছন্দ করেছেন বলেই তো এত দূর পর্যন্ত এলো। এটা যদি হোমারকে ফলো না করতো, তাহলে এই পর্যন্ত আসতোই না। এটা তো একটা ম্যানুফ্যাকচার্ড এপিক। কিন্তু হ্যাঁ বলেন। স্যার হোমারের মতো হলেই কেন পছন্দ করতে হবে? আবার বলেন, আবার বলেন। মানে এই চিন্তাধারাটা কেন আসলে অগস্টের, মানে এই চিন্তাধারাটাই কেন যে আচ্ছা, এটা হচ্ছে, এটাও একটা মানে কালচার, যে হোমারের মতো হলেই হচ্ছে গিয়ে এটা খুব নাম করবে বা সবাই চিনবে? এটা হচ্ছে ট্র্যাডিশন, কনভেনশন। এটা হচ্ছে স্যার হোমারকে ফলো করলেই কনভেনশনালি। কেন মানে এই জিনিসটা এত বেশি পাবলিসিটি পাবে বা বা কেন? আচ্ছা, এটা 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 নিয়েই তো আমরা কথা বলছি, যে হোমার ততদিনে হচ্ছে একজন লেজেন্ড। হোমার যা যা করে গেছেন সেরা কাজ। গ্রিকদের একটা গৌরবের নাম হচ্ছে হোমার। হোমার হচ্ছেন এমন একজন, যে হোমারের দ্বারা পুরো গ্রিক কালচার তারা সার্টিফাইড। হোমারের মতো একজন কবি। এখন ইটালিয়ানরা চাচ্ছে তাদেরও একটা সবার আগে মানে সোশ্যাল রিকগনিশনের ব্যাপার যেটা,
কনভেনশনালি যদি এটা হচ্ছে সবচেয়ে সেফ খেলা, সবচেয়ে করেছেন হয়তো বা ভার্জিলকে এমন ভাবে বলেছেন যে হোমারের মতো কিছু একটা তৈরি করে দেখাও। গ্রিকদের যেমন হোমার আছে, আমরা আমাদের ইটালিয়ানদের যেন ভার্জিল থাকে, অতএব ভার্জিলকে হোমারের মতো কিছু একটা তৈরি করতে হবে। এখন কোনো কিছুর গ্রেটনেস এটা ফুটিয়ে তোলার, এটা প্রমাণ করার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে শ্রেষ্ঠ কোনো কিছুর সাথে তুলনা করা, যে শ্রেষ্ঠ এপিক, শ্রেষ্ঠ মহাকাব্য তার এটা আছে, আমার মহাকাব্যেরও এটা আছে, অতএব আমার মহাকাব্য শ্রেষ্ঠ মহাকাব্য। বুঝতে পারছেন? হোমারের মহাকাব্য ততদিনে প্রতিষ্ঠিত। এখন আমি যদি প্রমাণ করতে পারি যে আমার মহাকাব্যের সাথে হোমারের মহাকাব্যের এই এই মিল আছে, অতএব আমারটাও সেরা, এবং এই জায়গায় ফোকাসটা করছেন অগাস্টাস। আসলে ইচ্ছা করে, আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? জি জি স্যার। আচ্ছা, এই জন্য অনেকেই বলেন ভার্জিল বাধ্য হয়ে হোমারকে ফলো করেছেন। ভার্জিল বাধ্য হয়েই হোমারকে ফলো করেছেন, কারণ তাকে একদম ব্লেটেন্ট এক্সাম্পল দিতে হতো। যারা যারা প্রশ্ন করত যে কেন, কোন বিচারের ভিত্তিতে আমরা এটা মানব যে দিস ইজ এ গ্রেট এপিক, তখন এটা ছিল ভার্জিলের কাছে সবচেয়ে সহজ একটা অস্ত্র শো করা। এই যে দেখেন হোমার, অতএব হোমারের সাথে মিল আছে, তার মানে অবশ্যই এটা একটা সেরা এপিক। ক্রিয়েটিভিটি ওইভাবে তখনও, মানে এর যে তাৎপর্যটা তখনও ওইভাবে ট্র্যাডিশনে ওইভাবে আসেনি। মানে ওরা এমন এইটা এটা ওদের মধ্যে কখনো কাজ করেনি যে তারটার মত হলে তাহলে এখানে নিজস্বতা কি আছে। এখন এখানে পার্সোনাল ক্রিয়েটিভিটি বিষয়টা পড়ে, সবার আগে হচ্ছে এখানে হেরিটেজ, ঐতিহ্য। গ্রিকদের ঐতিহ্যের সাথে রোমানদের ঐতিহ্যের মিল আছে, তার মানে রোমানদের মধ্যে ঐতিহ্য আছে। আলটিমেটলি রোমানরা সেইটা এস্টাবলিশ করার চেষ্টা করছে, দে আর ট্রাইং টু এস্টাবলিশ দেয়ার ওন হেরিটেজ। এখন হেরিটেজের বেলায় ক্রিয়েটিভিটি বিষয়টা খাটায় না। হেরিটেজ হচ্ছে এখানে ওইটা কেউ খেয়াল করবে না যে এখানে তাহলে ক্রিয়েটিভিটি, আসলে তা না। এখানে ওরা ওই জিনিসটাতে ফোকাস করছে যে হোমারের সাথে কোথায় কোথায় মিল আছে, হোমারের গ্রেট এপিকের সাথে এই ভার্জিলের এপিকের কোথায় কোথায় মিল আছে। মিল আছে মানে হচ্ছে ওইটা যেহেতু গ্রেট, এটাও গ্রেট। আলটিমেটলি ভার্জিলস এপিক ইজ আ হেরিটেজ ফর দ্য রোমানস। এখন ওই সময়ে যারা বেঁচে ছিলেন, যারা শিল্প সাহিত্যের সমালোচক ছিলেন, কেউই তো ভার্জিলের থেকে বড় ছিলেন না। এখন ভার্জিল যে কাজটা করে গিয়েছিলেন, সেই কাজটা যখন এখনকার দৃষ্টিভঙ্গি থেকে আমরা দেখি, উই আর নাও ফোকাসিং অন ফ্রম মডার্ন পার্সপেক্টিভ, তখন হচ্ছে আমরা অনেক গভীরে অনেক অর্থ খুঁজে পাচ্ছি। A new layers and layers, levels of meanings. Ultimately আমরা দেখতে পাচ্ছি যে this epic which was meant to be, it was meant to be created to glorify Roman Empire. এই মহাকাব্যটা লেখার উদ্দেশ্য ছিল কি? রোমান সাম্রাজ্যকে গ্লোরিফাই করা, রোমের সম্রাটকে গ্লোরিফাই করা। কিন্তু দিস, মানে ভেরি ইন্টারেস্টিং, ইন এ ভেরি ইন্টারেস্টিং ওয়ে, এই এপিকটা, দিস ইজ অ্যাকচুয়ালি এ প্রোটেস্ট ফ্রম ভার্জিল। দিস ইজ এ প্রোটেস্ট ফ্রম ভার্জিলস ওন ক্রিয়েটিভিটি। ভার্জিল তার মতো করে বিদ্রোহ করলেন। তিনি ঠিকই অ্যাপারেন্ট প্রেইজের আড়ালে, আপাত দৃষ্টিতে প্রশংসা মনে হলো, আপাত দৃষ্টিতে স্তুতিবাক্য মনে হলো, তার আড়ালে তিনি ঠিকই
চরমভাবে ক্রিটিসাইজ করে গেলেন। এই জন্য আমরা ভার্জিলকে কিন্তু আলটিমেটলি রেসপেক্ট করি। অনেকেই বলে থাকেন যে দিস ওয়াজ অ্যাকচুয়ালি কনসিয়াস ওয়ে, কিন্তু এই বিষয়টা আরো ভালো হতে পারত, এই বিষয়টা আরো ভালোভাবে উনি প্রতিবাদ করতে পারতেন, এবং সেই জন্য হয়তো শেষ মুহূর্তে উনি বলে গিয়েছিলেন যে আমি তো আমার জীবনে পারলাম না। ভার্জিল তার লাস্ট একদম মৃত্যু সজ্জায় উনি বলে মানে অনুরোধ করেছিলেন তার ম্যানুস্ক্রিপ্টটা, পাণ্ডুলিপি যেন পুড়িয়ে ফেলা হয়। কিন্তু যাও টিকে আছে, ইট ইজ অ্যামেজিং। মানে ভার্জিল তিনি এই যে বিভিন্ন ডিফারেন্ট লেয়ারে কাজ করেছেন, এই বিষয়টা সহজ কথা না। যে এটা তো একটা ফরমাইশি কাজ ছিল, অগাস্টাস তাকে জোর করে কাজ করিয়েছেন, কিন্তু এটার যে মানে গভীরের অর্থ সেটা উনি যেভাবে আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন, এটা একটা অবাক করার মতো বিষয়। এই জন্য আমরা ভার্জিলকে একটা বিশেষ সমীহের চোখে, সম্মানের চোখে সবসময় দেখে থাকি। এই বিষয়ে আপনাদের মতামত কি? স্যার, আমার কাছে এখন সিরিয়াসলি ভার্জিলকে মানে অসাধারণ বুদ্ধিমান মনে হচ্ছে, কারণ সে কিন্তু অনেক রিস্ক নিয়ে লেখাটা লিখেছিল। হ্যাঁ, এটা তো অবশ্যই, এটা তো অবশ্যই। এখন এখন আমরা যেটা করব, আমরা যেটা আর কি মানে আজকে তো আসলে জেনারেল ডিসকাশন হওয়ার কথা ছিল, ডিসকাশনটা ওভাবে হচ্ছে না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মানে আপনারা আপনাদের পয়েন্ট অফ ভিউটা শেয়ার করেন, যে আপনাদের কি মনে হয় এই যে জোর করে অগাস্টাসের উদ্দেশ্য ছিল মানে জোর করে একটা আদায় করে নেয়া, ভার্জিলের কাছ থেকে একটা মহাকাব্য আদায় করে নেয়া, মানে সেটাকে উনি কিভাবে প্রোটেস্ট করেছেন, দ্য ক্রিয়েটিভ প্রোটেস্ট বাই ভার্জিল। এই যে এই বিষয়গুলো মানে একটু খেয়াল রাখতে হবে, তা না হলে আপনারা পুরোপুরি অ্যাপ্রিসিয়েট করতে পারবেন না। আচ্ছা, আমি দেখি আপনাদেরকে ওই ইয়েটা শেয়ার করতে পারি কিনা। 1 মিনিট, আপনাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম, ওয়াই শুড ইউ রিড ইনিয়েট। এটা দেখে আপনাদেরকে এখন ই করা যায় কিনা, দেখানো যায় কিনা। For too long, he suffered heat stroke and died. আপনারা কি দেখতে পাচ্ছেন? Yes, sir. In 19 BC, দেখতে পাচ্ছি। the Roman poet Virgil was traveling from Greece to Rome with the Emperor Augustus. On the way, he stopped to go sightseeing in Megara, a town in Greece. Out in the sun for too long, he suffered heat stroke and died on his journey back to Italy. On his deathbed, Virgil thought about the manuscript he had been working on for over 10 years, an epic poem that he called the Aeneid. Unsatisfied with the final edit, he asked his friends to burn it, but they refused, and soon after Virgil's death, Augustus ordered it to be published. Why was Augustus so interested in saving Virgil's poem? The Romans had little tradition of writing serious literature, and Virgil wanted to create a poem to rival the Iliad and Odyssey of ancient Greece. The Aeneid, a 9,896-line poem, spans 12 separate sections or books, the first 6 of which
mirror the structure of the Odyssey, and the last 6 echo the Iliad. Also like the Greek epics, the Aeneid is written entirely in dactylic hexameter. In this meter, each line has 6-syllable groups, called feet, made up of dactyls, which go long, short, short, and spondees, which go long, long. So the famous opening line in the original Latin starts Arma virumque cano, which can be translated as I sing of arms and the man. Arms meaning battles and warfare, another Iliad reference, and the man being the hero, Aeneas. To understand the Aeneid, it's necessary to examine in 49 BC, Julius Caesar 20 years of civil war when after introducing a dictatorship, he was assassinated. Only after Augustus's victory over Mark Antony and Cleopatra in 31 BC did peace return to Rome. Augustus became the emperor. Virgil aimed to capture this sense of a new era and of the great sacrifices that the Romans had endured. He wanted to give the Romans a fresh sense of their origins, their past, and their potential. By connecting the founding of Rome to the mythological stories that his audience knew so well, Virgil was able to link his hero Aeneas to the character of Augustus. In the epic poem, Aeneas is on a quest to establish a new home for his people. This duty, or pietas as the Romans called it, faces all kinds of obstacles. Agonizes over love when he meets the beautiful queen of Carthage, Dido, and in one of the most vivid passages in all of ancient literature, has to pass through the underworld. On top of all that, he must then fight to win a homeland for his people around the future site of Rome. Virgil presents Aeneas as a sort of model for Augustus, and that's probably one of the reasons the emperor was so eager to save the poem from destruction. But Virgil didn't stop there. In some sections, Aeneas even has visions of Rome's future and of Augustus himself. Virgil presents Augustus as a victor entering Rome in triumph and shows him expanding the Roman Empire. Perhaps most importantly, he's hailed as only the 3rd Roman leader in 700 years to shut the doors of the Temple of Janus, signifying the arrival of permanent peace. But there's a twist. Virgil only read Augustus 3 selected extracts of the story, and that was Augustus's entire exposure to it. Some of the other sections could be seen as critical, if not subtly subversive, about the emperor's achievements. এখন আপনারা এই ভিডিওটা আপনাদের জন্য খুব কাজে লাগবে। আপনারা এই ভিডিওটা আবার দেখবেন, বেশ মন দিয়ে দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আমরা এই এপিক থেকে যে বিষয়গুলো, এই বিশেষ করে এই ভার্জিলের এপিক থেকে আমরা দুটো বিষয় আর কি আপনাদের বেশি মনোযোগ দিয়ে ফোকাস করতে হবে। যে ভার্জিল এই ইনিয়াড লেখার পেছনে তার উদ্দেশ্যটা কি ছিল এবং ভার্জিল আসলে কি লিখলেন আলটিমেটলি এই ইনিয়াডে তার মহাকাব্যে লেগেসিটা কি রইল। এবং আরেকটা যেটা বিষয় আপনারা খেয়াল করবেন সেটা হচ্ছে এনিয়াস ক্যারেক্টারটার মাধ্যমে উনি আসলে কি বোঝাতে চাইছেন। থ্রু দ্য ক্যারেক্টার অফ এনিয়াস হোয়াট ইজ শেখাতে চাচ্ছেন, উনি আমাদেরকে কি বোঝাতে চাচ্ছেন, দ্য সিগনিফিকেন্স অফ চেষ্টা করবেন। আজকে অবশ্য হাতে সময় নাই, আজকের ডিসকাশনটা ওইভাবেই হলো না। নেক্সট ক্লাসে আপনারা সবাই পড়ে আসবেন এই বিষয়গুলো। এবং স্যার আজকে নেটটা ভালো, সরি টু ইন্টারাপ্ট স্যার।
স্যার আজকে দিনটা ভালো না, এই জন্য একটু সমস্যা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন এখন হচ্ছে যে আপনারা করেন, ওই নেক্সট ক্লাসে এই বিষয়গুলোর উপর একটু ভাবনা চিন্তা করে আসবেন। দুটো পয়েন্ট দিলাম আপনাদের, এই দুইটা পয়েন্টে আপনারা সবাই কিছু না কিছু বলার চেষ্টা করবেন। সেটা হচ্ছে নাম্বার 1, এনিয়াড কেন এই এপিকটা লিখলেন, আলটিমেটলি তার উদ্দেশ্যটা একটা। প্রথমে তো আমরা একটা উদ্দেশ্য আপনার সাথে শেয়ার করেছি, একদম ফার্স্ট ক্লাস এনিয়াড নিয়ে যে আমাদের প্রথম ক্লাসটা ছিল, সেখানে তো বলেছিলাম যে তার উদ্দেশ্যটা। ভার্জিল কি লিখলেন, এই এপিকটার মাধ্যমে উনি আসলে কি লিখলেন। এই যে ভিডিওটা আমি শেয়ার করে দিব আজকে, ওয়াই শুড ইউ রিড ভার্জিল এনিয়াড, এটা আমি শেয়ার করে দিব আপনাদের সাথে, অবশ্যই মন দিয়ে দেখবেন। আর হচ্ছে আরেকটা কোয়েশ্চেন আপনাদের সবার প্রতি থাকবে, সেটা হচ্ছে এনিয়াস এই ক্যারেক্টারটার সিগনিফিকেন্স কি। ভার্জিল আসলে এই এনিয়াস ক্যারেক্টারটার মধ্য দিয়ে আমাদেরকে কি শিক্ষা দিতে চাচ্ছেন, কি বোঝাতে চাচ্ছেন, ওনার আলটিমেট মেসেজটা কি। সো 2 পয়েন্টস এটা নিয়ে সব লিখলেন। কেন লিখলেন, why did Virgil actually ultimately write this epic, কেন লিখলেন এই মহাকাব্যটা, নাম্বার 1। নাম্বার 2, the significance of the character Aeneas, আমরা ইনিয়াস ক্যারেক্টার থেকে কি শিখতে পাচ্ছি। ভার্জিল উনি ইনিয়াসের মাধ্যমে কি মেসেজ আমাদেরকে দিতে চাচ্ছেন, এই দুটো নিয়ে আপনারা সবাই ভাববেন। নেক্সট ক্লাসে আপনাদের কাছ থেকে একদম অ্যাক্টিভ ডিসকাশন আমি এক্সপেক্ট করব। আর যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে জিজ্ঞেস করতে পারেন, আমি আরো কিছুক্ষণ আছি। আপনাদের যদি কোনো রকম মানে কনফিউশন থাকে, কোনো বিষয়ে যদি আরো একটু জানতে চান, আরো কিছু জিজ্ঞেস করতে পারেন। তাহলে কি মানে এখান থেকে ফাইনালের আমাদের অ্যাসাইনমেন্টটা কেমন আসবে তার একটা আইডিয়া পাচ্ছেন আশা করি। Yes, sir. Yes, sir. এইটাকে ফাইনালের অ্যাসাইনমেন্টটা হবে। আপনাদের অ্যাসাইনমেন্টটা যাই আসুক না কেন, আলটিমেটলি কোয়েশ্চেনটা তো আমি দিব হচ্ছে ওই ফাইনাল ওই উইকের শুরুতে। কিন্তু কোয়েশ্চেন আমার যাই আসুক না কেন, আপনারা অ্যান্সার কি লিখবেন, আপনাদের অ্যান্সারে এই ইনিয়াড নিয়ে যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারের দুইটা পার্ট থাকবে। ফার্স্ট পার্টে আপনি এক্সপ্লেইন করার চেষ্টা করবেন যে কেন কেন ভার্জিল এই এপিকটা লিখতে চেয়েছিলেন এবং আলটিমেটলি এই এপিকের মাধ্যমে উনি কি লিখলেন, কি লিখে গেলেন এই মহাকাব্যের মাধ্যমে ভার্জিল। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আপনি ব্যাখ্যা করার চেষ্টা করবেন যে এনিয়াস ক্যারেক্টারটার মধ্য দিয়ে ভার্জিল আসলে কি মেসেজ আমাদেরকে দিতে চাচ্ছেন। What is the ultimate message? What is the hidden message behind? এটা হচ্ছে আমাদের মানে একটু আমরা ফিল করার চেষ্টা করব। এটাই কিন্তু আমরা মানে বোঝার চেষ্টা করেছি গত মানে স্যার এটা কি ব্রড কোশ্চেন হবে? হ্যাঁ, এটা অবশ্যই ব্রড কোশ্চেন হবে, 20 মার্কের, 10-10। ওকে স্যার। আজকে এই পর্যন্তই থাকুক। আগামী বুধবার মানে এই আইডিয়া নিয়ে আসবেন, ঠিক আছে? আইডিয়া নিয়ে আসবেন। বোনাস মার্ক থাকবে 2। যারা ভালো ডিসকাশন করতে পারবেন তারা বোনাস মার্কটা পেয়ে যাবেন। ওকে স্যার। তাহলে Thank you. সবাইকে বলে দেবেন, ক্লাসমেটদেরকে বলে দেবেন, একটু আইডিয়া একটু পড়ে আসবেন। আর নেক্সট ক্লাসে কিন্তু মানে অ্যাক্টিভলি ইন্টারঅ্যাক্ট করতে হবে। আর আমি হচ্ছে আলোচনা মানে 4টা বাজার 5 মিনিট পরে আমি আমার এটা শুরু করে দেবো, রেকর্ডিংটা শুরু করে দেবো। সবাই চেষ্টা করবেন 4টা 5-এর মধ্যে আর কি, 4টা বাজার 5 মিনিট
পরেই আমি শুরু করে দেবো, এই মধ্যে সবাই জয়েন করে ফেলবেন। নেক্সট ক্লাসটা হচ্ছে বেসিক্যালি আপনাদের ডিসকাশন। আমিও আপনাদের হেল্প করব, আপনারা আপনাদের পয়েন্ট অফ ভিউ আনবেন, আমিও আর একটু ক্লিয়ার করব। আর নেক্সট ক্লাসে মোটামুটি ওই ফাইনালের কোয়েশ্চেনের ইয়েটা আমরা আর কি ডিসকাস করে ফেলবো, যে ফাইনালের অ্যাসাইনমেন্ট আমরা কিভাবে কি করব। আজকে তো একটা বললাম, আগামী ক্লাসে বাকিটা বলে দেব। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, টেক কেয়ার। স্যার আসসালামু আলাইকুম স্যার, টেক কেয়ার। থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।